লাস্ট ক্লাসে আমার একটু অবজারভেশন ছিল আপনি যেমন নেম স্পেস কিভাবে দেখাইছেন এই জিনিসটা কিন্তু এখানে নেম স্পেসটা আমরা যে স্পেস থেকে করি আমরা কিভাবে এটা ডিফাইন করব হ্যাঁ এটা কিভাবে ইউজ করব এটা আমি পড়তে গিয়ে কিছু কিছু টার্ম পাইছি যেগুলো বুঝতে যেমন এখানে একটা হচ্ছে গ্লোবাল স্পেস এর মধ্যে আচ্ছা লোকাল এবং গ্লোবাল স্পেস আমরা গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল ডিক্লারেশনটা দেখেছি না কোনো মেথড অথবা কোনো ক্লাস হ্যাঁ কোনো ক্লাসের ধরেন ক্লাস এ ক্লাস এ এবং পাবলিক integer equal to 10 public float equal to 2.1 public function a integer equal to 10 float equal to 2.11 integer z equal to a into b খেয়াল করেন এটা একটা ক্লাস এই ক্লাসে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করব অবজেক্ট সমান নিউ এ অবজেক্ট যখন আমরা তৈরি করলাম এই অবজেক্ট দিয়ে যখন এই মেথডটা আমরা কল করলাম মনে করেন তাহলে তো এই ক্লাসে আমরা কি দেখছি এখানে মেম্বার ভেরিয়েবল এতটুকু ওকে আর এই ফাংশনের ভিতরে আমরা সেম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখন গ্লোবাল স্পেস কোনটা লোকাল স্পেস কোনটা উপরেরটা এইটা কি আমার ক্লাসের গ্লোবাল স্পেস আর আমি যদি মেথডের কথা ধরি তাহলে এটা কি লোকাল স্পেস তাহলে আপনার ওই নেম স্পেসের ক্ষেত্রে যে শব্দগুলো আসছে হ্যাঁ গ্লোবাল এবং লোকাল স্কোপ আসছে না গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ এই ইয়ে থেকে আসছে টার্মিনোলজি থেকে আসছে কারণ আমরা তো দেখেছি যে নেম স্পেসটা সবসময় ডিফাইন করতে হয় কোথায় গ্লোবাল স্পেস এবং একদম টপ লেভেলে ফার্স্ট লাইনটাই হতে হবে নেম স্পেস বুঝতে পেরেছেন যদি প্রথমে নিজের একটা নেম স্পেস হ্যাঁ হ্যাঁ তখন কি করতে হবে একটা যদি ছোট্ট একটা নেম স্পেস আমরা নিজেরা বানাই তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনি যেভাবে বলছেন থিওরিটিক্যালি ঠিক আছে আচ্ছা আমি তো ইয়েতে দেখাইছিলাম আমার প্রজেক্টে তো দেখাইছিলাম প্রজেক্টে দেখাইছি ওইটা তো করা আছে আমরা নিজেরা যদি আপনি এক কাজ করেন কালকে ধরেন 5টা ভেরিয়েবলের মান হ্যাঁ আরেকটা ফাইলের মধ্যে আছে সেগুলোকে আপনি স্ট্যাটিক করলেন বা কনস্ট্যান্ট রেখে দিলেন হ্যাঁ কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন আরেকটা পেজের মধ্যে এসে নেমস্পেস দিয়ে আপনি ওইটাকে কল করবেন কল করে আপনি এটা ট্রাই করবেন আর কি হ্যাঁ যে আপনি নেমস্পেস দিয়ে সেটাকে কল করে পরের পেজে এসে ওই দুটো ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবেন এটা প্রবলেমটা বুঝতে পেরেছেন এটা আপনি করেন নেক্সট ক্লাসে আমি ওই আপনার ওইটার উপরই আমি দেখাই দেবো হ্যাঁ ওকে তাহলে চলেন আজকে অলরেডি আমরা বেশ সময় নিয়েছি আজকে মূলত আমরা দেখব ফাংশনস অর্থাৎ আমাদের 10টা টপিকের মধ্যে ফার্স্ট যে টপিকটা ছিল সেটা কি ছিল যে পিএসপি বেসিক্স ভেরিয়েবলস এন্ড অপারেটরস তো আমরা সেটা শেষ করেছি সেটা আমরা গত 3টা ক্লাসে দেখেছি প্রথম ক্লাসে আমরা দেখেছি ভেরিয়েবল অপারেটরস এবং সেগুলো সিনট্যাক্স গুলো কোনটা ওটা লাগবে না ওই যে এক্সটেনশন যেগুলো দেখাইছি ওগুলোর মধ্যে আছে আর কি ওটা আমার ওই ইয়ের মধ্যেও আছে ডিফাইন করা আছে বাইট থেকে বাইট ক্যাচিং থেকে দেখি যদি কোনো প্রশ্ন আসে তাহলে হয়তো চিন্তা করে দেখব আর কি দেখি নেক্সট কোনো ইয়েতে হয়তো সম্পৃক্ত করে দেব দ্বিতীয় ক্লাসটা আমরা কি দেখলাম মনে আছে না আমরা লাস্টের ক্লাসে আমরা কন্ট্রোল স্ট্রাকচার দেখেছিলাম তাই না আমরা বলেছিলাম যে কন্ট্রোল স্ট্রাকচার এবং বেসিক থেকে কমপক্ষে 3টা প্রশ্ন হবে হ্যাঁ এবং লাস্টের দিন আমরা দেখলাম যে নেম স্পেস
এবং আমরা গত ক্লাসের মানে আগের ক্লাসগুলোর কিছু জিনিস দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখছি যে এই 10টা এরিয়ার মধ্যে দ্বিতীয় এরিয়া অর্থাৎ ফাংশনস, পিএসপির ফাংশনস। এই পিএসপি ফাংশনসে আমরা বেসিক কিছু জিনিস দেখব। ফাংশন কিভাবে পিএসপিতে ডিক্লেয়ার করা হয়, এই ফাংশনগুলো কিভাবে কাজ করে, কত রকম ফাংশনস আছে, হ্যাঁ, সেগুলো লোকাল স্কোপ, গ্লোবাল স্কোপ এবং রেফারেন্স ভেরিয়েবলগুলো ফাংশনে কিভাবে কাজ করে, ফাংশনে আর্গুমেন্টস কীরকম, হ্যাঁ, ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে ফাংশন কিভাবে কাজ করছে, আবার আপনার রেফারেন্স ভেরিয়েবলের ক্ষেত্রে এবং ফাংশন যা রিটার্ন করছে সেটা কীরকম। ক্লিয়ার অবজেক্টিভ? ওকে, তাহলে প্রথমত দেখুন ফাংশন শব্দটাকে আমরা কিভাবে ডিফাইন করছি এবং এখানে 4টা পয়েন্টে বলা হয়েছে যে পিএসপির কোর পাওয়ারটাকে বলা হচ্ছে ফাংশনস, হ্যাঁ, মানে কোর পাওয়ার। পিএসপিতে এত ফাংশন লেখা আছে যে ফাংশনগুলোর উপর ভিত্তি করেই মূলত পিএসপির অ্যাক্টিভিটিসগুলোকে পরিচালনা করা হচ্ছে। তো বলা হচ্ছে প্রায় 1000-এর উপরে বিল্ট ইন ফাংশন আছে। হ্যাঁ, ফাংশন কি বা ফ্রেমওয়ার্ক কি? যদি বলি ফ্রেমওয়ার্ক কি, অ্যান্সার এক লাইনে অ্যান্সার দিতে পারবেন? ফ্রেমওয়ার্ক কাকে বলে? ফ্রেমওয়ার্ক, জাস্ট ফ্রেমওয়ার্ক। আপনারা এই যে কোঅর্ডিনেটর ব্যবহার করছেন, রাইট, কম্বিনেশন অফ ফাংশন। আবার ফাংশনস গুলো আবার কোথায় ডিফাইন করা আছে? লাইব্রেরিতে, পিএসপি লাইব্রেরিতে আমরা দেখবো আর কি। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে a function is a block of statement that can be used repeatedly in a program। অর্থাৎ এই স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছে যে ফাংশন অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হতে পারে এখান থেকে এই লাইনের অবজেক্টিভটা হতে পারে এরকম যে নিচের কোন তথ্যটি ফাংশনের ক্ষেত্রে ট্রু নয়। অর্থাৎ কোনো একটা কাজকে রিপিটেডলি করা যায় কেবলমাত্র কি ফাংশনের মাধ্যমে। একটা কাজ, একটা সিঙ্গেল কাজ আপনার 50 জায়গায় কাজে আসবে। যেমন ধরেন আমি যে প্রজেক্টগুলো করি সেই প্রজেক্টে আমার কিছু গ্লোবাল ফাংশন থাকে, হ্যাঁ, কিছু কমন ফাংশন থাকে, যেমন ভ্যালিডেশন। আমি কিছু ফাংশন লিখে রেখেছি ধরুন পিএসপিতে যেগুলো কাজগুলো করি, হ্যাঁ, ভ্যালিডেশনের জন্য আমি অনেকগুলো ফাংশন লিখে রেখেছি। কিরকম? ধরুন ইমেল ভ্যালিডেশন, মোবাইল ভ্যালিডেশন, হ্যাঁ, ডেট টাইমের ভ্যালিডেশন, এরকম অনেক কিছু। আবার কিছু আপনার কনভার্সনের জন্য অনেকগুলো আমি ফাংশন লিখে রেখেছি। যে আমি যদি জানুয়ারি দিই, হ্যাঁ, আমার পিএসপিতে যদিও ফাংশন আছে, তারপরেও আমার প্রজেক্টের উপর ভিত্তি করে ধরুন জানুয়ারি 2017 এটাকে আমার কনভার্ট করে লিখতে হয় সবসময় 2017-01। আবার এরকম একটা নাম্বার প্রয়োজন হয়। সেটা কিছুর কম্বিনেশন করে ইউজারের ফিডব্যাকের উপরে, ইউজার কিভাবে ফিডব্যাক দিচ্ছে বা কিভাবে সিলেক্ট করছে। ধরুন এটা একটা পেজে সাবমিট, এখানে আপনার মান ইয়ার এবং সাবমিট দিচ্ছে, তখন যে কোয়েরি এতটা ধরছে, ধরেন যে কোয়েরি ধরলো, হ্যাঁ, ধরে বা অ্যাজাক্স ধরলো, ধরে অ্যাজাক্সের মাধ্যমে পোস্ট করলাম কোথায়, ধরুন পিএসপিতে করলাম, হ্যাঁ, পিএসপিতে পোস্ট করলাম। পিএসপিতে পোস্ট করার সময়ে আমি কি করলাম, এখানে এই দুটাকে ভ্যালিডেট করে নিলাম, কম্বাইন করে নিলাম বা কনক্যাট করে নিলাম, অথবা আমার মতো করে যা দরকার করে নিলাম। অর্থাৎ আপনার কোন একটা প্রজেক্টে বা প্রোগ্রামে একই কাজ একাধিকবার ইনলাইনে না করে গ্লোবাল কিছু ফাংশন লিখে রাখুন, যে ফাংশনগুলোকে আপনি রিপিটেডলি কল করবেন এবং কাজ করবেন। ভেরি সিম্পল, রাইট? ঠিক এই কথাটাই আপনার এই 2 নম্বর ইয়েতে আমরা বলা হচ্ছে যে একটা ব্লক যা কিনা ফাংশন হিসেবে কাজ করবে রিপিটেডলি, একই কাজ এক জায়গায় ডিফাইন করা থাকবে, সেখান থেকে কল করবে। আচ্ছা, ফাংশন উইল নট এক্সিকিউট ইমিডিয়েটলি হয় না পেজ লোড। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাপারটা কল না করলে এক্সিকিউট করবে না। আর লাস্ট ওয়ানে কি বলা হচ্ছে, ফাংশন উইল বি এক্সিকিউটেড বাই কল টু দা ফাংশন, নিচে বলা হয়েছে। অর্থাৎ এই উপরের অবজেক্ট মানে 4টা পয়েন্ট থেকে আমরা যেটা দেখলাম যে ফাংশন কাকে বলছে, এবং ফাংশনের ক্ষেত্রে আসলে পিএসপি বা জেন থেকে কিরকম প্রশ্ন হতে পারে। জেন থেকে এরকম একটা প্রশ্ন হতেই পারে যে
নিচের কোন স্টেটমেন্টটি ট্রু অর ফলস। আচ্ছা, আমরা ফাংশনসে দেখেন খেয়াল করেন, ধরেন ফাংশন ফ্যাক্টোরিয়াল অথবা ধরুন এজ ক্যালকুলেশন, এজ ক্যালকুলেশন এটা একটা ফাংশন আছে, হ্যাঁ, এর মধ্যে আপনার অ্যাক্টিভিটিস রয়েছে, এটা আপনার পিএসপি। এখন এটাকে আপনি রান করলেন, রেজাল্ট কি হবে? কল না করে রান আপনার ওই ইয়েটাই আর কি, এক্সিকিউশনটাই, হ্যাঁ। ওকে, আমরা দেখব ইউজার ডিফাইন্ড ফাংশনস, ফাংশনে আর্গুমেন্টস, রেফারেন্স এন্ড রিটার্নিং ভ্যালুস, অর্থাৎ ফাংশনে কিভাবে রেফারেন্স ব্যবহার করা হয়, যে আমরা রেফারেন্স ভেরিয়েবল ব্যবহার করেছি, ওই রেফারেন্স ভেরিয়েবলগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটি। এরপরে কিছু বিল্ট ইন ফাংশনস এবং অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস ফাংশন কি, কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখব। প্রথমে আমরা দেখে নিই যে ইউজার ডিফাইন্ড ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা জেন্ডের জন্য কি পাবো বা আমাদের কি প্রয়োজন জানা। ইউজার ডিফাইন্ড ফাংশন জাস্ট এখান থেকে সিনট্যাক্স কি, যে একটা ফাংশন তার ভ্যালিড নাম, মানে নামের স্ট্রাকচার থাকতে হবে, অর্থাৎ সিনট্যাক্স হচ্ছে যে ফাংশন কিওয়ার্ড থাকতে হবে, তারপর ফাংশন নেম থাকতে হবে, ফাংশন নেম থাকতে হবে এবং এই প্যারেনথেসিস থাকতেই হবে, রাইট। দেখুন এই নামের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে। কিরকম রেস্ট্রিকশন আছে? A valid function name start with a letter or underscore, letter অথবা underscore followed by any number of letters. রেগুলার এক্সপ্রেশন যখন আমরা দেখব, একটা টপিক আছে আর কি, রেগুলার এক্সপ্রেশন দেখলে আপনি এটা বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা বুঝবেন না, খুব জটিল জিনিস এটা। বাট এটার স্ট্রাকচারটা যদি বোঝানো হয় তাহলে ওই টার্নারি অপারেটরের মধ্যে আপনারা ভেঙে ভেঙে সহজে বুঝতে পারবেন। তো আমরা এতটুকু বুঝি যে একটা ভ্যালিড ফাংশন নেমে ডেফিনেটলি লেটার, আন্ডারস্কোর বা নাম্বার আমরা ব্যবহার করতে পারি। আর দরকার নেই, নিচের গুলো প্রয়োজনীয় আপনাদের। ওকে, ফাংশনের নেমের ক্ষেত্রে, নেমিং এর ক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে যে নিচের কোন ইয়েগুলো ফাংশন নেমিং এর ক্ষেত্রে ইনভ্যালিড অর ভ্যালিড, এরকম একটা প্রশ্ন হয়তো বা হতে পারে। আচ্ছা, আর নরমালি আমরা পিএইচপি তে যেভাবে আমরা ফাংশন লিখছি, লেখার পরে আমরা যেভাবে ফাংশন কল করি সেটা প্রসেস দেখানো হচ্ছে, যে কলিং আ পিএইচপি ফাংশন আর ফাংশনটাকে আমরা ডিফাইন করি। আচ্ছা, রিকার্সিভ ফাংশন নামে কিছু ফাংশন আছে। কিরকম? রিকার্সিভ নাম শুনেছেন? যে নিজেই নিজেকে কল করে, রিকার্সিভ ফাংশন নিজেই নিজেকে কল করে। তাহলে এটা ক্ষেত্রে কি হবে আউটপুট বলেন তো? আউটপুট কি আসবে? ধরেন ফার্স্ট আমরা এটা ছাড়া কি কাজ করবে? এটা ছাড়া কাজ করবে? না না কাজ করবে, কারণ কিন্তু এর একটা বেশি কাজ করবে না কেন? কারণ আমি তো কল করে নেই, কিন্তু ফাংশন তো কাজ করবে। করবে? করলাম, ধরেন ফাংশনের মধ্যে করলাম, ধরেন ওই লাইন নাই, রিকার্সনটা নাই, তাহলে কি হবে? আমার এর মধ্যে ওই রিকার্সনের মধ্যে কি আছে সেটা আমি চিন্তা করলাম না, এর মধ্যে কি আছে চিন্তা করলাম না, এটাও নাই মনে করেন, তাহলে কি হবে?
আপনারা যারা যেটা বুঝছেন তারা ঠিক সেই অবস্থানেই থাকবেন। একবার কল করার পরে তারপর রিচার্জ আচ্ছা, এবার কল হবে কি হবে না? এটার কোনো আউটপুট আসবে কি আসবে না? আসবে। আচ্ছা, আপনি বলেছেন আসবে, আপনি আপনারা যেহেতু আমরা আগে করছি যে লোড হলে অটোমেটিক হয় না, তাহলে তো ওইটা এখানে ওই কন্ডিশনটা আসার কথা। কেন দেখি না ফাংশনের মধ্যে ফাংশন কল করা যায়, ফাংশনের মধ্যে ফাংশন কল করা যায়। ধরেন এটা নাই, সেটা ঠিক আছে, এটা না থাকলে আলাদা, কিন্তু ফাংশনের মধ্যে ফাংশন কল করেছে যার জন্য এই ধরো দাও মানে এই জন্য এরপর ভিতরে তো ঢুকতে হবে আগে। ফাংশনের ভিতরে তো যে ভ্যালু দিলে আসবে, সে কথা আমি বড় করতে বলছিলাম, যে ভ্যালু দিলে আসবে এর ভ্যালু দিতে হবে। আর স্পেসিফিক রোড কেন দিতে কলটা বন্ধ করে দিয়েছে, উপরে কলটা দেন, ওটা যে রিকার্শন a + 1 তো আসবে। এর ভ্যালু ছিল না, আনডিফাইন্ড ভ্যালু বলে দিতে। তাও পাচ্ছে না, কেন কেন এটা প্রবলেম হচ্ছে। অটোমেটিকলি তো আসে না যেগুলো না, ওখানে দেখলাম যে কল না করলে আসে না, কিন্তু ভিডিওতে কল করেছে, তাও আসছে না, কল না করলে আসে না। রাইট। আচ্ছা রিকারশনের ইয়েটা কি, কনসেপ্টটা কি, যে একবার কল হলে তারপরে অটোমেটিক যতবার আপনি চাইবেন ততবার পর্যন্ত তাকে কল করতে হবে, বাট আপনাকে তো শুরু করতে হবে, তাই না? না, ভিতরে কল করেছি, কিন্তু ফাংশনটা ব্লকই তো এক্সিকিউট করবে না যতক্ষণ পর্যন্ত আমার ফাংশনটাকে কল না করছে, রাইট? তাহলে এখান থেকে এরকম একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এবার করি কত আসবে? 1 থেকে 20 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন ভাইয়া? এই যে দেখেন, এটা যেটা হচ্ছে যে প্রথমে এ 1 নিয়ে এখানে গেল, হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু এর 1, রাইট? আচ্ছা, এটা আমি এখানে 10 দিলাম, তারপরে কিন্তু আমার 1 নিল, কেন নিল? বলে দিছি এটা আমি কিন্তু এখানে 10 দিলাম, হ্যাঁ, তারপরে কিন্তু আমি এখান থেকে যখন 1 যখন আমি পাঠালাম, না, আমার তো এখানে এর মধ্যে ঢুকবে কি নিয়ে, কি করলে 10 নিয়ে ঢুকবে, তাই না? কিন্তু সে এখানে পাঠাচ্ছে কত, 1, 10 না নিয়ে 1 নিল কেন? এটা আমরা যদি আর্গুমেন্টস দিয়ে কল বাই ভ্যালু আর রেফারেন্স ওই জিনিসগুলো দেখালে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, এখানে যেটা হচ্ছে 1 এ ঢুকছে সে, ওকে, এটা কি কল বাই ভ্যালু না? কল বাই রেফারেন্স না, কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু ধরেন এর মান কত, 1 এর চেয়ে 20 বড়, সত্য ঘটনা, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে, আবার কল করবে কাকে, একে, কত দিয়ে কল করবে, 1 + 1 2 দিয়ে কল করবে। তাহলে এখানে প্রথমে 1 দিয়ে কল করেছে, এবার 2 দিয়ে এটা ট্রু ভ্যালিড, আবার প্রিন্ট করলো কত, 2, রাইট? এভাবে 20 পর্যন্ত। ওকে, ফাইন। নেক্সট আমরা দেখি। আচ্ছা, অনেক সময় যেটা হয়, ইনফাইনাইট রিকারশন ইজ কনসিডার্ড আ প্রোগ্রামিং এরর। আচ্ছা, এবার আমরা দেখি ফাংশনের আর্গুমেন্টস কিভাবে কাজ করছে, এবং সেখানে আপনার পাস বাই রেফারেন্স, ডিফল্ট আর্গুমেন্ট ভ্যালু, এই বিষয়গুলো আমরা একটু দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ধরতে পেরেছেন, একটা উপায় হতে পারে। আচ্ছা, আমরা ফাংশনে আর্গুমেন্টস নিয়ে একটু দেখি। হ্যাঁ, ধরুন এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে, রাইট? ফ্যামিলি নেম, ফ্যামিলি নেমে প্রথমে আমরা কি করছি, জেনি, এজ, স্টেলি, 5-6টা আমরা পাঠিয়েছি, তাই না? তাহলে নর্মালি রেজাল্ট আমাকে কি দেবে, সবগুলি দেবে, হ্যাঁ? অর্থাৎ আমি এই আর্গুমেন্টে, অর্থাৎ এই ফাংশনের আর্গুমেন্টে যা পাঠাচ্ছি সেটা আমাকে রিটার্ন করবে।
তাহলে আর্গুমেন্টস কত রকম হতে পারে? আমরা আর্গুমেন্টস কাকে বলছি এটা তো ক্লিয়ার, যেই প্যারেন্থেসিসের মধ্যে যা থাকছে তাকে আমরা আর্গুমেন্ট বলছি। সেটা সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। এটা হচ্ছে আর্গুমেন্ট, আর ফাংশন আমি যদি কোঅর্ডিনেট করে দিই এটা হ্যাঁ, ফাংশনের প্যারামিটার হিসাবে এটা আপনি পাস করাচ্ছেন, আর এটা হলো আর্গুমেন্টস। ওকে, আচ্ছা, আমরা ফাংশনে অ্যারেও আর্গুমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, কিভাবে? ইনপুট আমাকে আমার একটা অ্যারে আছে, সেই অ্যারেকে আমি পাঠিয়ে দিতে পারি। কে আমরা শুধু ভেরিয়েবলকেই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি, ব্যাপারটা সেরকম নয়, আমরা অ্যারেকেও পারি। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে ফাংশনের রিটার্ন টাইপে কতগুলো ভ্যালু সে রিটার্ন করতে পারে? একটা ফাংশন সে যখন রিটার্ন করবে সে কতগুলো ভ্যালু রিটার্ন করতে পারে? সে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারে কি না? রাইট? আপনি কি প্রশ্নটা বুঝতে পারলেন? এরকম একটা প্রশ্ন হতে পারে যে আপনার একটা ফাংশন your name সবসময় ফাংশনের এই মাল্টিপল যদি হয়, মাল্টিপল ওয়ার্ড যদি হয়, প্রথম ওয়ার্ড সবসময় ছোট ছোট অক্ষরে হয়। হ্যাঁ, তো আমি কেবল জাস্ট আন্ডারস্টুড কোনটা বেশি মানে স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড আচ্ছা, আমরা কি বলছিলাম? রিটার্নিং, তাই না? তো ধরুন এই ফাংশনে যদি আমরা একটা রিটার্ন ধরুন 0 করলাম আমরা, তাহলে এটা তো একটা ভ্যালু রিটার্ন করছে। তাহলে একটা ফাংশনের মাল্টিপল রিটার্ন ভ্যালু থাকতে পারে কি পারে না? অথবা নিচের এই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি ট্রু? তার মধ্যে একটা প্রশ্ন চলে আসলো যে multiple variable value can be possible to return from a function, true or false, তাই না? সিঙ্গেল ভেরিয়েবল তো কখনো একাধিক ভ্যালু তো রিটার্ন করতে পারে না, তাই না? তার মানে কি অ্যারে ব্যবহার করতে হবে, অ্যারের মাধ্যমে আপনার মাল্টিপল ভ্যালু রিটার্ন করা সম্ভব। ক্লিয়ার এটা? ওকে, এবার আসেন, আপনাদের দেখাইছিলাম রেফারেন্স, তাই না? এখানে ফাংশনের ক্ষেত্রে রেফারেন্সটা কিভাবে ব্যবহার করা হচ্ছে খেয়াল করেন। আমার এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি যখন কল করছি কি পাঠাচ্ছি? স্ট্রিং একটা পাঠাচ্ছি, দিস ইজ আ স্ট্রিং। রাইট? তাহলে আমি নরমালি যদি কল করি, নরমাল ধরেন আমার রেফারেন্স নাই, তাহলে কি আসবে? না ওইটা ভিতরেরটা আসবে এন্ড সামথিং আসবে। আবার একটু কি আসবে? নরমালি ধরেন আমার নাই, রেফারেন্স নাই, কি আসবে? কত হবে বল? এটা নাই, এটা কি? আমি এখান থেকে কি পাঠাইছি? দিস ইজ আ স্ট্রিং। এখান থেকে পাঠিয়েছি কি? দিস ইজ আ স্ট্রিং। আমি এটাকে আবার রেফারেন্স করলাম, খেয়াল করেন আমার এখানে স্ট্রিং এর মান কত? দিস ইজ আ স্ট্রিং। তাহলে এ কিন্তু সরাসরি এখানে প্রিন্ট করে দিচ্ছে একে, এর ভ্যালু কিন্তু সে রিটার্ন করছে না। কিন্তু এই স্ট্রিং কে যখন আমি রেফারেন্স করে দিচ্ছি, খেয়াল করেন রেফারেন্স করার সাথে সাথে কি হচ্ছে? এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কনক্যাট হচ্ছে। কনক্যাট হওয়ার ফলে কি হচ্ছে? স্ট্রিং এর মান, এখানে তো স্ট্রিং, এখানে কি str, তাহলে ঘটনা তো একই। তাহলে এখন কি আসবে? আচ্ছা, কনফিউজ হলে এটা আরেকটু পাশে গিয়ে দেখি, হ্যাঁ, কারণ আপনাদের ওই জিনিসটা মনে করলে এটা ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি এটা দেখিয়েছি, রেফারেন্সটা দেখিয়েছি। ক্লিয়ার? ধরেন এটা 9,
দিস ইজ আ স্ট্রিং। এবার কি হবে? উপরে str বন্ধ করে লিখে আছে উপরে অংশ করতে যাবে না str ইকুয়াল টু দিস স্ক্রিন ফ্রেম বাদে এটা না 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 নিচের অংশ করবে না str ইকুয়াল টু এটা বাদ দিলে না উপরে আসবে উপরে এন্ড ফাংশন বাদ দিলে মাত্র অংশ করতে পারবে না and some extra এগুলো শুধু কমপ্লিট করতে কমপ্লিট করতে পারছেন ক্লিয়ার? কিছু কিছু বুঝলেন এখান থেকে? কি বুঝছেন? রেফারেন্সটা তো সেদিন দেখেছিলেন, ওই যে দুটো ঘরের সেম ভ্যালু একটা স্টোর করছে। এটা না হ্যাঁ। আচ্ছা, এবার এটাতে আসেন, এটার রেজাল্ট কত হবে? ইউজ অফ ডিফল্ট প্যারামিটারস ইন আ ফাংশন। অর্থাৎ আমরা এখানে দেখছি যে ফাংশনের প্যারামিটার হিসেবে ডিফল্ট, যদি আমরা ডিফল্ট প্যারামিটার এবং নাল এবং কোন একটা ভ্যালু আমরা যদি পাস করি তাহলে রেজাল্টটা কি কি আসবে, কি রেজাল্ট আসতে পারে। এরপরে একটা জটিল ইয়ে আছে, এটা বলেন দেখি। এটা না দিলে ভিতরে যেটা দেওয়া আছে ওকে, ফার্স্ট ওয়ান, এটাতে কি রেজাল্ট আসবে? এটা অফ রাইট, এটা নাল হলে কি হবে? সার্টিফিকেটও নাম হয়ে গেল নাল হলে তাহলে রাইট, তাহলে কি কি রেজাল্ট আসবে? এটা কি হবে? ওই যে এখানে নাল আছে অফ পর্যন্ত আসবে, রাইট। আর এটা তো এটাকে গিয়ে রিপ্লেস করে দিচ্ছে, তাই না? ক্লিয়ার? ফাইন। আচ্ছা, প্রশ্ন কিন্তু এখান থেকে হতেই পারে এরকম দিয়ে আপনি এর ভিতরে হয়তো আরো দু একটা হয়তো গুণ ভাগ দিয়ে বা এর মধ্যে অ্যারে ট্যারে দিয়ে আপনাকে একটু জটিল করে রেজাল্ট চাইবে। পরেরটা দেখেন, এটা একটু জটিল আছে, রেজাল্ট দেখেন না প্রথমে। এবার দেখেন, ফাংশন মেক কপি টাইপ ইকুয়াল টু অ্যারে ক্যাপশন কপি মেকার নাল। প্রথমে আমি পাঠাচ্ছি কি, খেয়াল করেন, আমি ডিফল্ট ভ্যালু পাঠাচ্ছি, তাই না? ডিফল্ট ভ্যালু তো আমার কি পাচ্ছে? তাহলে প্রথমে ডিভাইস হিসাবে কি পাবে এটা আমাকে চেক করতে হবে। ডিভাইস হিসাবে কি? ইজ নাল কপি মেকার। কপি মেকারটা কি? ইজ নাল, নাল যদি হয় তাহলে কি হবে? হ্যান্ডস, না হলে কপি মেকার মানে নাল। তাহলে এখান থেকে ডিভাইস কি রিটার্ন করবে? হ্যান্ডস, রাইট। আপনি আপনি ভাই হ্যাঁ, কোনটা, নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, আর ইয়েরটা নিচেরটা? এখানে নতুন একটা জিনিস আসছে, হ্যাঁ, জয়েন একটা ব্যাপার আসছে, তারপর ক্লিয়ার হয়ে যাবে জয়েনটা কিভাবে কাজ করে। জয়েন, হ্যাঁ, এটা একটা অ্যারে যদি হয়, ফর অ্যারে ধরেন x y y z z আছে, হ্যাঁ, এটা আমার একটা অ্যারেতে আছে। এখন আমি চাইলাম x, y y, z z, এটা আমি রেজাল্ট চাইলাম, এই অ্যারের রেজাল্ট আমি কিভাবে পাবো? আমার তো এটা নরমালি অ্যারেতে যেভাবে ভ্যালু থাকে সেইভাবে আমি চাচ্ছি যে এই তিনটাকে আমি জয়েন করব কি দিয়ে? কমা দিয়ে, অথবা কমা সেপারেটেড ভ্যালু অথবা স্পেস থাকবে, ধরেন x y y z z, হ্যাঁ। এই কাজটা করার জন্য অ্যারের ভ্যারিয়েবলগুলোর অ্যারের ভ্যালুগুলোকে
এই প্যাটার্নে প্রেজেন্ট করার জন্য অর্থাৎ জয়েনিং এর জন্য আমরা জয়েন ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে এবার দেখেন কি হবে। অ্যারের মধ্যে কি কি আছে? এইটা এটা এই দুটো, তাহলে এটা অ্যারে হিসাবে কোথায় চলে গেল? টাইপসে। তাহলে টাইপসে গেলে কি কি হবে? তাহলে এটা তো এবার কপি মেকার না না টিপট আছে তাই না? এই টিপটটা চলে যাচ্ছে ওইখানে, তাহলে ট্রু হবে কোনটা? হ্যান্ড স্টার্ট হবে না, ফলসে দেবে, তার মানে কপি মেকারটা হচ্ছে টিপট, তাই না? কপি মেকারের ভ্যালু হচ্ছে টিপট। হ্যাঁ, কপি মেকারের ভ্যালু টিপট। এবার না তাহলে হ্যান্ড স্টার্ট দিতে হবে, তাহলে রিটার্ন লিঙ্ক কপি কাপড় প্যাকেজ চিহ্ন টাইপটা কি করে? একটা দুটো জয়েন দেখালাম, তাহলে জয়েন করলে কি হবে? মেকিং কাপ অফ প্যাকেজ চিহ্ন ওই কমা লিভার লিভার, হ্যাঁ লিভার উইথ টিপট, আর উইথ টিপট। বুঝলেন কিছু? কতগুলো জিনিস দিয়েছে দেখছেন এখানে। নাম্বার 1 হলো প্যারামিটার হিসাবে দুইটা ভ্যালু, দুটো আর্গুমেন্ট পাঠাচ্ছে, তাই না? এরপরে কি পাঠিয়েছে? নাল দিয়ে একটা চেকিং, নালের একটা চেকিং করেছে। এরপর টার্নারি অপারেটর আপনি জানেন কিনা সেটা বুঝিয়েছে এখানে। এরপর বুঝিয়েছে যে অ্যারে জয়েনিংটা আপনি জানেন কিনা। কতগুলো বিষয় আপনার একটা এগুলো কোডিং এ লাগে, কিন্তু ওগুলো তো লাগবে তো লাগবেই। এগুলো কোডিং লাগে। এইটা কি এক মিনিটের ভিতরই করা? এখন তো এটা করতে হবে। অনেকগুলোতে আপনি ক্যালকুলেশনের যেগুলো থাকে সময় লাগে, ওই সময়টাতে একটু ব্রেন খাটাতে হবে, একটু দ্রুত ব্রেন খাটাতে হবে। আপনার কেউ কি ইয়ে দিয়েছেন, আইএলটিএস বা জিআরই দিয়েছেন? আইএলটিএস আপনারা তো আইএলটিএস দিয়েছেন তাই না? আইএলটিএস এর ক্ষেত্রে ধরেন ওই আপনার ইয়েটা শুরুতে, হ্যাঁ তখন তো সহজ টিকার ড্র করা থাকে। টাস্ক টুর ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন তো, ওইখানে আপনার একটা টপিক দিয়ে দিল, আপনার 250 ওয়ার্ড লিখতে হবে মনে করেন। এমন একটা টপিক দিল কি যে ইয়ে এত হাজার কেজি ওজনের বোমা কেন আফগানিস্তানে দিয়েছে, হ্যাঁ এখানে তোমার এটার পক্ষে বিপক্ষে মতামত দাও। হ্যাঁ মানে পক্ষে বিপক্ষে মতামত দিতে গেলে আপনি কি কতটুকু সময় পাবেন? ওর মধ্যে আপনাকে পয়েন্ট আউট করে তারপরে আপনাকে লেখা শুরু করতে হবে, তাই না? তো এইটার ব্যাপারটা ধরেন ওইরকমই আপনি চিন্তা করে নেন যে এত দ্রুত আপনাকে চিন্তা করতে হবে এবং প্র্যাকটিস করতে করতে চিন্তা শক্তিটা আপনার বাড়তে থাকবে। কারণ আপনি যখন এই জাতীয় একটা প্রশ্ন সলভ করলেন, এরকম 50টা প্রশ্নই আসুক না কেন, দেখবেন যে সময় আরো কমে আসছে। হ্যাঁ ওই সলভ করতে হবে আর কি। ধরেন 70-90 মিনিটস, হ্যাঁ ওইরকমই সময় পাবেন। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম যে নন স্কেলার টাইপের ডিফল্ট ভ্যালু। আচ্ছা এটা দেখেন, এটা আমি পরে দেখাবো। রেফারেন্স এন্ড রিটার্নিং ভ্যালুস। আমি এটা দিয়ে দেবো, এটা ম্যাডাম শেয়ার করে দিলে এটা নামাই নিন। আচ্ছা রেফারেন্স এন্ড রিটার্নিং ভ্যালু, আমরা অলরেডি রেফারেন্সের একটা ইয়ে দেখেছি। আচ্ছা এবার বলেন তো কি হতে পারে এটার ক্ষেত্রে। আমার দুইটা ফাংশন দেওয়া আছে, আমরা এই পর্যন্ত দেখেছি রেফারেন্স ভেরিয়েবলের ক্ষেত্রে, তাই না? ফাংশনের ক্ষেত্রে রেফারেন্সটাকে আমরা কিভাবে কাজ করছি দেখুন। ফাংশন অ্যাড 5 এর মধ্যে দেওয়া আছে 5 অ্যাড 6 এর মধ্যে দেওয়া আছে 6, বাট রেফারেন্স কোথায় বসানো আছে? 6 এর ক্ষেত্রে। আমার অরিজিনাল নাম্বার কত? 10। আগেরটার সাথে চিন্তা করেন, অরিজিনাল নাম্বার কত? 10। আমি অ্যাড 5 এ পাঠিয়ে দিলাম, আমার রেজাল্ট কত হবে? না এটা তো যোগ 15। ওকে তাহলে এটা কত রিটার্ন করবে? একটা জিনিস খেয়াল করবেন কিন্তু, ফাংশনে কোনো রিটার্ন টাইপ আছে? রিটার্ন আছে?
তাহলে কি হবে? 10 হবে। 6 এর ক্ষেত্রে কি হবে? 10 গেল, তারপরে কি হলো? 10 গেল, যাওয়ার পরে হলো 16, যাওয়ার পরে হয়েছে কত? 16। রেফারেন্স ভেরিয়েবল কি করছে? কোন জায়গায় এই মানটা রাখতেছে? যেখানে 10 ছিল সেখানে 16 রাখছে। তার মানে কি এখানে যত জায়গা আছে এখন কি হয়ে গেল? অরিজিনাল নাম্বারের মানটা কত হয়ে গেল? 16 হয়ে গেল। ক্লিয়ার ভাইয়া? এই রেফারেন্সটাকে নিয়ে কিন্তু প্যাচ লেগে যাবে। দেখবেন যে রেফারেন্স থেকে একটা প্রশ্ন আসছে, গোলাই ফেলছেন যে আসলে রেফারেন্স কিভাবে কাজ করছে। এটা দেখানোর অর্থ হলো যে কয়েকবার আসছে কিন্তু রেফারেন্স বিষয়টা ফাংশনের ক্ষেত্রে, ভ্যারিয়েবলের ক্ষেত্রে, ডিফারেন্ট সিনারিওতে কিভাবে রেফারেন্স কাজ করতেছে। তাহলে প্রথমটা হবে হলো 10, পরেরটা হবে 16। যদি এর মধ্যে যদি আমি এটা প্রিন্ট করতাম, রেফারেন্স ওই ভেরিয়েবলের মানটা এক জায়গায় তো আছে, আমার একটা ব্লকে আছে, একটা সেলে আছে আমার ডাটাটা, তাই না? সে তো চেঞ্জ করে দিচ্ছে। তার মানে কি হোল প্রোগ্রামে আপনার ভেরিয়েবলের মান সেম। অর্থাৎ এখানে কি এই নামের মানও যা হবে তখন অরিজিনাল নাম্বারের মানও তাই হবে। ক্লিয়ার তো নাকি? বুঝছেন তো? জয় গুড, ভেরি গুড। ওকে, রাইট। এবার আমরা দেখি একটু রিটার্নিং ভ্যালু ফাংশন যে ভ্যালুগুলো রিটার্ন করে, সেই রিটার্নের ক্ষেত্রে জেন কোন জিনিসটাতে গুরুত্ব দিচ্ছে। বলছে যে ফাংশন ক্যান নট রিটার্ন মাল্টিপল ভ্যালু, যেটা আমি বললাম, তাই না? বাট সিমিলার রেজাল্ট ক্যান বি অবটেইনড বাই রিটার্নিং অ্যান অ্যারে। মাল্টিপল রেজাল্ট আমি যদি চাই তাহলে আমাকে অ্যারে ব্যবহার করতে হবে। দেখেন এখানে নতুন আরেকটা জিনিস আমরা এখন শিখব। কি শিখব? লিস্ট। কি হতে পারে এটার অ্যান্সার? আমি এটা রান করলে আপনারা এই লিস্টের ব্যবহারটা বুঝে যাবেন। ফলে এমনি এমনি ইয়ে করেন, গেস করেন যে কি হতে পারে। 01 0112 এবার কি আসবে খেয়াল করেন। খেয়াল করেন। আচ্ছা, আরো দিই। লিস্টের মধ্যে আমি 0 1 ওইটা দেওয়া, এটাতে কোনো কাজ আছে? এটাতে কোনো কাজ আছে? যেটা না দিলে তো একই যাবে, দিলেও তো একই যাবে। বারটা ফিল্টার করে দেন। কোনটা? এবার কত হবে এটা রান যদি করি?
অবজেক্টিভে দেখেন, খেয়াল করেন, এখানে আমি প্রিন্টার করলাম, তাই তো? সেটা না করে ইকো 0 কি হবে? রাইট? যদি 2 দিই 2 আসবে, 3 তো দেওয়ার কোনো অপশন নেই, খেয়াল করেন। তার মানে কি, আমি একটা লিস্ট রেডি করছি। নর্মালি আমরা ইটারেশনে আমরা কি করি, এই ডাটাগুলোকে ইটারেট করতে গেলে, এই ডাটাগুলোকে বের করতে গেলে আমার কি প্রয়োজন হবে? মানে একটা লুপের প্রয়োজন হবে, অথবা ইটারেটর প্রয়োজন হবে, এটা যেটা, হ্যাঁ রাইট। এখন আমরা কি করছি যে লিস্টিং এর মাধ্যমে এই অ্যারের ভ্যালুগুলোকে আমরা সেট করে দিচ্ছি কোথায়? আমাদের ডিফাইনকৃত কোনো ভেরিয়েবলে। ওকে, কোথায়? না, ভাড়ের মধ্যে এই যে আমার এটা থাকছে, যে আমি তো ডিফাইন করছি এটা, আর আমি এখন এটা প্রিন্ট করলাম কি, হ্যাঁ এখন আমি প্রিন্ট করলাম কি, জিরো, লিস্টের জিরো কি আমি প্রিন্ট করলাম, বাট এটা টোটাল কি হচ্ছে? ধরেন এটা বাদ দেন, এবার যদি আমরা বাদ দিই এটা, সরি এটা যদি বাদ দিই তাহলে কি হবে? এটা আসবে, তাই না? আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হলো যদি আমি ভার দিই তাহলে কি আমার ভারের মধ্যে এই ফুলটা থাকছে না, ফুলটা কোথায় চলে যাচ্ছে? এই ফুলটা চলে যাচ্ছে কোথায়? ভারের মধ্যে। এ রিটার্ন করতেছে কত? 0124888, এটা তো রিটার্ন করছে সে। তাহলে ভার ভেরিয়েবলের মধ্যে কি যাচ্ছে? চারটা ভ্যালু যাচ্ছে, কিন্তু লিস্ট কয়টা নিচ্ছে? লিস্ট নিচ্ছে 3টা। তাহলে লিস্টের মধ্যে কন্টেইন করতেছে 3টা, আর ভারের মধ্যে যাচ্ছে 4টা। ভেরিয়েবল গুলো কি রাইট টু লেফট হয় না? হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে যায় না? হ্যাঁ, এই যে অ্যাসাইন করছে একে, আবার এই একই মান আবার স্মল নম্বরে আমার প্রথমে লিস্টে যাইতেছে, লিস্টেরটা তো পারে। দেখেন আমি বলি আপনাকে, আপনার ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইনিং a = b = 10, এর মান 10, হ্যাঁ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, এর মানটা আমি দিয়ে দিলাম কাকে? b কে। আসলে কি তাই? না, আসলে কিন্তু তা নয়। এসাইন করে দিলাম 10 কে, b = 10, ওই সাথে শিখলাম আমরা ওই যে a = 10, b = 10, এটা হলো এটার অর্থ। তার মানে যদি এটা যদি ওইটা হয় তাহলে কি হচ্ছে? var আপনার স্মল নাম্বার, আবার সরি লিস্ট স্মল নাম্বার। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল, এবং লিস্টিংটা কেন ব্যবহার করবেন, লিস্ট কেন ব্যবহার করবেন সেটাও কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, এই যে আমি এখানে एग्जांपल দেখি, তাহলে এটা রেজাল্ট কি হবে? ডগ, ক্যাট, হর্স। রাইট? নো প্রবলেম। ওকে, আমরা এবার পরের एग्जांपलটাতে চলে যাই। কোনটা? ওইটা তো পিডিএফ। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে যে মাল্টিপল প্যারামিটার আর কি, হ্যাঁ মাল্টিপল আর্গুমেন্ট, সেক্ষেত্রে নরমাল, একদম নরমাল एग्जांपल দেখানো হয়েছে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখবেন, পিএসপি তে এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ স্ট্রিক্ট টাইপিং, ওই যে উপরে আমরা যে জিনিস আমরা দেখতেছিলাম সেটার ব্যাপারটাই এখানে খোলাসা করছি। যে উপরে একটা জিনিস বললাম না যে স্কিপ করে যাচ্ছে, এইটা আর কি। হ্যাঁ, এইটা কি জিনিস একটু খেয়াল করেন। এটা হলো ধরেন আপনার একটা ফাংশন, তার মধ্যে আপনি ফ্লোট পাঠাইছেন, ইন্টিজার পাঠাইছেন, কিন্তু আপনার ফাংশনটা রিটার্ন করবে ফ্লোট বা রিটার্ন করবে ইন্টিজার, রাইট? রেজাল্টটাকে আপনি কাস্টমার না করে, কাস্টিং না করে, আপনি কাস্টিং করবেন কখন? যখন ফাংশনটা রিটার্ন করছে ওই সময়ে। তো পিএসপি এটা ইন্ট্রোডিউস করেছে ঠিক এইভাবে। দেখেন, ফাংশন
ফাংশন নেম এবং আপনি যে ফরম্যাটে চাচ্ছেন, যে টাইপের ডাটা আপনি চাচ্ছেন সেটাই চলে আসবে। তো ও চলে গেছে। দেখেন এটা রিটার্ন করবে কি, আচ্ছা আমি যদি ধরেন আমি এখানে পাঠালাম 2.11, ওখানে দিলাম আপনার ইন্টিজার নরমালি। আচ্ছা এরপরে আছে হলো, বুঝতে পেরেছেন কেন ব্যবহার করব আমরা অ্যাকচুয়ালি এটা? আমরা যদি আবার করি তখন রাউন্ডিং করে দিলে নাকি ইন্টিজার দিয়ে? হ্যাঁ আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো, দেখেন। আচ্ছা এখান থেকে যদি আমি পাঠাই 2.11, হ্যাঁ, আর আমি যদি এখান থেকে রিটার্ন করি, আচ্ছা ফ্লট যদি রিটার্ন করি তাহলে কি আসবে? 3.11। আমরা ভার্ডাম দিয়েছি যার কারণে কি টাইপ সহ, হ্যাঁ। আমি যদি ইন্টিজার দিই, দেখেন ইন্টিজার ইন্টিজার ওকে। আচ্ছা ইন্টিজার ইন্টিজারের মধ্যে কথা বলছি, ইন্টার ইনফেল ইন্টার ইনফেল আচ্ছা একটা হলো যে কনভার্সনের প্রয়োজন আছে, আর একটার মধ্যে যে ডাটা পাস করলে কনভার্সনের কোনো প্রয়োজন নেই। এটা বলেছে যে one thing to note about the difference between involve creates variable which already integer, আপনার ইয়ের মতো আর কি, ওই আমরা যেভাবে ইয়ে চেক করলাম আর কি, দুটো ডাটা টাইপ যেভাবে আমরা চেক করলাম, আইডেন্টিক্যাল অপারেটর দিয়ে যেভাবে আমরা চেক করলাম, এখানেও আপনার অলরেডি যেটা ইন্টিজার। আমি যদি একটা ইন্ট দেই, মানে ইন্টিজার দিয়ে কিন্তু ফ্লোট দিয়ে দিই, আর ইন্টিজার দিয়ে যদি ইন্টিজার দিয়ে সেটা যদি আইডেন্টিক্যাল হবে, ইন্ট ভ্যালুটা যখন ব্যবহার করবেন তখন অলরেডি তার ডাটা টাইপ ইন্টিজার থাকতেই হবে আর কি। আর টাইপ কাস্টিং এর ক্ষেত্রে তখন সেটা কিন্তু ব্যবহার হবে না, অর্থাৎ কোন একটা ফ্লোটিং কে ইন্ট ভ্যাল দিয়ে টাইপ কাস্টিং করবেন, সেটা কাজ করবে না। ইন্টিজার দিলে সে ওকে রাউন্ড করে নিয়ে নেবে। হ্যাঁ আচ্ছা এখানে ইন্টারনাল বিল্ট ইন ফাংশন, আমরা ওই যে অবজেক্টিভে বলেছিলাম যে অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে, হ্যাঁ, এবং আমরা বলেছিলাম ইউজার ডিফাইন ফাংশন দেখাবো, ফাংশনে আর্গুমেন্ট দেখাবো। নামাজে যাবেন কি? আচ্ছা ফাংশনে আর্গুমেন্টস, রেফারেন্স এন্ড রিটার্নিং ভ্যালুস, ইন্টারনাল বিল্ট ইন ফাংশনস। আমরা এখন এই 4 নম্বর টপিকে আছি, হ্যাঁ। এই 4 নম্বর টপিকটা আপনারা একটু বাসায় দেখে নেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, কেননা এখানে প্রায় 1000-এর উপরে ইয়ে আছে। হ্যাঁ এটা নেই, ওই ইয়েতে যেটা থাকে পিএসপি ম্যানুয়ালে যেটা থাকে, যেখানে ক্লিক করে ওখানে যাবেন, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ এটা রিসেন্ট পিএসপি 7 এর ডাটাও আছে এখানে, এটা পিডিএফ আমার বানানো আর কি, কোথাও থেকে, হ্যাঁ কোথাও থেকে ইয়ে নয়, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করায়। আচ্ছা এবার আমরা দেখব কল ব্যাক ফাংশন, এটা বেশ মজার এবং পিএসপি তে এই জিনিসটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ 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 ফাংশন থেকে ইয়ে আসবে, প্রশ্ন আসবে, আসতে পারে আর কি।
ওই বলে কিছু আছে যে এটা ইম্পর্টেন্ট কারণ 1000 তো না 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 1000 তো প্রশ্ন আসে না, আমরা অনেকগুলো ফাংশন দেখবো তো, আপনার অ্যারে ফাংশন দেখবো, ফাংশন দেখবো, হ্যাঁ বিশেষ করে ধরেন অ্যারেতে অনেকগুলো ফাংশন আছে, হ্যাঁ আমরা কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে কাজও করব। আচ্ছা, callback. A callback function will use that function on whatever data is written by a particular method. আমি এই एग्जांपलটা দিচ্ছি, एग्जांपलটা ভালো করে বোঝেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে callback ফাংশনটা কি জিনিস, কিভাবে কাজ করছে। আমার do it নামক একটা ফাংশন আছে, খেয়াল করেন কি নাম, do it, এর মধ্যে কি লেখা আছে, callback, রাইট? এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে যাই হোক আমার একটা ভেরিয়েবল কি ডাটা, ওকে, এই ভেরিয়েবলের মানটা কি, কিছু একটা মান নিয়ে আসছে সে, তাই না? এই প্যারামিটার কিছু একটা নিয়ে আসছে, কি নিয়ে আসছে, ডু ইট কোথায় আছে, ডু ইট, ওকে। অর্থাৎ আমার দুটো ফাংশন আছে, একটা ফাংশন ডু ইট, তার মধ্যে কলব্যাক নামে আরেকটা ফাংশন আছে, এবং আমার আরেকটা ফাংশন আছে কি মাই কলব্যাক নামে, তার মধ্যেও একটা আর্গুমেন্ট আছে এবং সে একটা ডাটা প্রিন্ট করছে, রাইট? আমি কল করছি, বুঝা যায় ভাই? এটা একটু দেখেন না, বিরক্ত লাগতেছে। আচ্ছা, এই এর প্যাটার্নটাই এরকম আর কি, হ্যাঁ। দুনিয়ার যত জায়গায় গিয়ে আপনি জেন্ডার করবেন, দেখবেন যে সিলেবাস অনেক, এর মধ্যে ধরেন খুব বেশি বিস্তারিত বলতে গেলে শেষ হবে না। আচ্ছা, ধরেন আমার দুইটা ফাংশন দেওয়া আছে, একটা কি ডু ইট আর একটা হলো মাই কলব্যাক, হ্যাঁ। আমি প্রথমে কি করছি, ডু ইট কে কল করছি, আর মাদার ফাংশন কি ডু ইট, ডু ইটের মধ্যে প্যারামিটার কি দিয়েছে, আর একটা ফাংশনের নাম। তাহলে প্রথমে কই যাবে, প্রথমে যাবে কোথায়, ডু ইটের মধ্যে কলব্যাক আছে, খেয়াল করেন আবার ডু ইটের মধ্যে আমি আরেকটা ফাংশনের নাম দিয়েছি, একটা প্যারামিটার দিচ্ছি আমি, এই প্যারামিটার নিয়ে কোথায় যাবে, প্রথমে চলে যাবে কোথায়, ডু ইটে, রাইট? ডু ইটে যে এই কলব্যাক, এই ভেরিয়েবলের নাম কি হবে, মাই কলব্যাক। তাহলে এই জায়গায় এসে কি হবে, মাই কলব্যাক, এর মান কি হবে, এর মান কি রিটার্ন করবে, মাই কলব্যাক। তাহলে মাই কলব্যাক যখন সে রিটার্ন করবে তখন এটা কি হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে, ফাংশন হয়ে যাবে, তখন একটা ফাংশন হয়ে যাবে। তাহলে যখন একটা ফাংশন হয়ে যাবে তখন সে কি করবে, ওই ফাংশনে কোথায় আছে সেটা কি কল করবে সে। তাহলে মাই কলব্যাক নামে ফাংশন কোথায় আছে, নিচে। মাই কলব্যাক এর মধ্যে কি ডাটা নিয়ে আসছে সে, দিস ইজ মাই ডেটা, দিস ইজ মাই ডেটা নিয়ে আসলো। তাহলে এখানে কি করবে সে, প্রিন্ট ডেটা ইজ দিস ইজ মাই ডেটা। ক্লিয়ার, এক্সাম্পল ক্লিয়ার? তার নামের সাথে এটার কিছুটা সাদৃশ্য আছে। কোথায় এটা কলব্যাক আমরা ব্যবহার করবো, হয় না? ক্লিয়ার তো নাকি ভাইয়া, বুঝছেন? বলেন তো কি বুঝছেন, আউটপুট কি, ডু ইটের আউটপুট কি, এই ডু ইট ফাংশনটার আউটপুট কি? কিভাবে কাজ করছে বুঝছেন? আচ্ছা, এখানে একটা রেফারেন্স লিংক দেওয়া আছে, হ্যাঁ, একটু দেখে নিন আপনারা। এরপর আসেন অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম নেই, যে ফাংশনে কোনো নাম দেওয়া থাকে না, সেই ফাংশনকে বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ফাংশনের কি থাকতে হবে, ফাংশনের ডেফিনিশনে কিন্তু আমরা বলে দিয়েছি যে ডেফিনেটলি এর একটা ভ্যালিড নাম থাকতে হবে।
কিন্তু যদি নাম না থাকে, কোন একটা ভেরিয়েবলের রেসপেক্টে কাজ করতেছে, খেয়াল করুন, কোন একটা ভেরিয়েবলের রেসপেক্টে কাজ করতেছে, তখন তাকে আমরা বলছি কি অ্যানোনিমাস ফাংশন। এই অ্যানোনিমাস ফাংশনকে হ্যান্ডেল করার জন্য দুটো টেকনোলজি আছে, দুটো মেথড আছে, আমরা সেটা দেখবো। এটা হলো যে ল্যামডা, আর একটা দেখবো আমরা ক্লোজার। এই দুটো থেকে প্রশ্ন হয় আর কি। হ্যাঁ, কি জিনিস একটু ভালো মতো বুঝবো, এটা একটু গুরুত্বপূর্ণ। ধরেন আমরা নর্মাল যদি কোনো ফাংশন লিখি, তাহলে আমরা কিভাবে লিখি? ফাংশন, ফাংশনের নাম, তার একটা কিছু রিটার্ন টাইপ থাকে, তাই না? আর ওই ফাংশনটাকে আমরা যখন কল করি সে তখন ভ্যালুটাকে রিটার্ন করে। এটা তো নর্মাল একটা ফাংশনের বেসিক অ্যাক্টিভিটিস, রাইট? অ্যানোনিমাস ফাংশনটা কিরকম হতে পারে? এই ফাংশনটাকে যদি অ্যানোনিমাস হিসেবে আমরা লিখি তাহলে কি হতে পারে? ফাংশন যে রিটার্ন করলো, কি হবে রেজাল্ট, কি হবে? এটা যদি আমরা লিখি স্যান্ডবক্সে যদি রান করাই, কি লিখে আসবে? কেউ আসবে? কি আসবে? এরর আসবে? না, আপনি বলছেন এরর আসবে, আপনি হ্যাঁ না এমনি কি গেছে? কি বলছে দেখেন, যে আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। ওকে, এবার যদি আমি দিই, এবার মানে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটি হলো যে অ্যানোনিমাস ফাংশন ডেফিনেটলি ক্লোজ করার জন্য সেমিকোলন ব্যবহার করতে হবে। ওকে ওকে, তাহলে এটা আমরা অ্যানোনিমাস ফাংশনে একটা সিনট্যাক্স দেখলাম, তাই না? এখন অ্যানোনিমাস ফাংশনকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ধরেন আমার একটা ফাংশন, কি ফাংশন? ওই আগের ফাংশনে, সেটা আমরা কি করছি, একটা ভেরিয়েবলে অ্যাসাইন করছি, রাইট? এরপর এই ফাংশনটাকে আমরা কল করব। কি দিয়ে কল করব? ওই ভেরিয়েবলের নেম দিয়ে। ক্লিয়ার? মজার জিনিস না এটা? ফাংশনটাকে কি করতে পারছেন আপনি? ভেরিয়েবলে যা রিটার্ন করছে সমস্ত মানগুলো কি কোথায় ডিফাইন করতে পারছেন? ভেরিয়েবলে হতেই পারে, তখন আপনি একটা লিস্ট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি যদি মাল্টিপল রেজাল্টকে স্টোর করতে চান। আচ্ছা, এখানে এই দুটো লাইন খেয়াল করেন। আমরা অ্যানোনিমাস না নরমাল নাম দিয়ে একটা ভেরিয়েবলে পাঠাই না, কি হলো তো? ওই জন্যই তো ওটা নাম দেওয়া হয়েছে অ্যানোনিমাস। এখানে নাম দিলেন না। হ্যাঁ, না দিয়ে একটা ভেরিয়েবলে পাঠাই। আমি ধরেন নিব নাম দিব। কোথায় নাম দিবেন? বলেন, এটা ধরেন যে আমার নাই এইটুকু। হ্যাঁ, ফাংশন ধরেন এখানে ফার্স্ট নেম, ফাংশন নাম ফার্স্ট নেম, তাহলে তো নরমাল ফাংশন হয়ে গেল। এটা নরমাল ফাংশন হয়ে গেল। নরমাল ফাংশনের নাম দিয়ে তারপরে নরমাল ফাংশনকে ভেরিয়েবলে পাস করা যাবে কিনা সেটা আপনি বললে তো সেটা। এই যে এখানে যখন আপনি কল করবেন নরমাল ফাংশনের ভ্যালুটা তো আরেক জায়গায় আপনি রাখতেই পারেন। আরেক জায়গায় আপনি ওই যে দেখলাম না আগের ইয়েতে, তো আমরা লিস্টে তো দেখলামই। লিস্টে কি করলো, সে একটা অ্যারে রিটার্ন করলো, ওই অ্যারেকে আপনি লিস্টেও রাখতে পারেন, আবার কি ভেরিয়েবলেও রাখতে পারেন। হ্যাঁ, তাহলে অ্যানোনিমাস ফাংশনের স্ট্রাকচার কি? নাম থাকবে না, কিন্তু আমরা ভেরিয়েবলে তার ভ্যালুকে অ্যাসাইন করতে পারি, প্লাস এটা ডেফিনেটলি ক্লোজ হবে সেমিকোলন দিয়ে, রাইট? ওকে, আচ্ছা, এটার মানে মজার অ্যাপ্লিকেশন আছে, মানে এটা যে কত জায়গায় ব্যবহার করা হচ্ছে মডার্ন ইয়েগুলোতে, ফ্রেমওয়ার্কগুলোতে, সেটাই দেখাবো। হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশন নন অ্যাজ ক্লোজার, এটাকে বলা হচ্ছে, অ্যানোনিমাস ফাংশনকে বলা হচ্ছে ক্লোজার্স। তাহলে ক্লোজার্স কাকে বলবো? সেসব ফাংশনকে বলবো যেগুলো অ্যানোনিমাস, অর্থাৎ যেগুলো কোনো, যে ফাংশনগুলো কোনো নাম নেই। ক্লিয়ার? তাহলে ক্লোজার সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। ক্লোজার সম্পর্কে প্রশ্ন করে সেখানে আপনার রং রাইটের বিষয়গুলো বলতেই পারে, ভ্যালিড ইনভ্যালিড স্টেটমেন্ট বলতেই পারে। তাহলে এখান থেকে যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। আচ্ছা, দে আর মোস্ট ইউজফুল অ্যাজ দ্য ভ্যালু অফ কলব্যাক। কলব্যাকটা আমরা দেখলাম না, এই টাইপের অনেকটা। তো অ্যানোনিমাস ফাংশন আর ইমপ্লিমেন্টেড ইউজিং ক্লোজার ক্লাস, একটু পরে আমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবো। ধরুন এই অ্যানোনিমাস একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে একটা প্যারামিটার আছে, কি নেম।
তাহলে আমার রেজাল্ট কি হবে এটা? গ্রিট ওয়াল আর পিএসপি কি হবে তাহলে? ওটা স্পেসিং এর জন্য ব্যবহার করছে না মাঝখানে হ্যাঁ ফার্স্ট এর এস আর এন স্পেসিং এর জন্য এটা সহজ, একই একই জিনিসকে বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, কনফিউজ হওয়ার জি জি ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ইকো মেসেজ, এটা আরেকটা টেকনোলজি, সরি আরেকটা এক্সাম্পল। এটা ওটা যখন শাউট মেসেজ যাচ্ছে তখন সব ফাংশনালিটি আর ওর ভাবে অডিও করে দিবে ফেলো। এটা তো নাম দিছি না এটা একেবারে টোটালি আলাদা রকম একটা ইয়ে। এটা অ্যানোনিমাস না ভিতরে অ্যানোনিমাস বাইরে তো খেয়াল করেন এখানে দুইটা জিনিস আছে। এটা কি? নরমাল ফাংশন। এইটুকু কি? অ্যানোনিমাস। হ্যাঁ ফাংশন নামে তো এই যে শাউটের মতো ফাংশনের ভিতরে ফাংশন এটা না আর্গুমেন্ট হিসেবে শাউটটা কি করে? এটা তো নাম আছে শাউটটা কল করতেছে ওই ফাংশন নামে করতেছি এটা অ্যানোনিমাস ফাংশন দ্বারা করতেছে একটা ফাংশন যার প্যারামিটার হিসেবে একটা অ্যানোনিমাস ফাংশন আপনি পাস করতেছেন। ভাইয়া ধরতে পেরেছেন এক্সাম্পলটার অবজেক্টিভটা কি? ক্লিয়ার? আচ্ছা, ক্লোজারটা হ্যাঁ হ্যাঁ প্রায় শেষই, আর 2 মিনিট। হ্যাঁ আচ্ছা, এই ল্যামডা এবং ক্লোজার অলমোস্ট একই রকম। একটা বিষয় এখানে আছে, সেটা হলো যে হ্যাঁ ওইটা আবার ক্লোজারও করতেছে, কিন্তু ক্লোজারের ক্ষেত্রে পার্থক্য হলো যে ক্লোজার ওই ফাংশনের অর্থাৎ অ্যানোনিমাস ফাংশনের বাইরের কোনো ভেরিয়েবলকেও সে অ্যাক্সেস করতে পারে। কিভাবে অ্যাক্সেস করতে পারে? ইউজ কিওয়ার্ড দিয়ে। যেমন আমার ইউজার ফিলিপ, রাইট? ইউজার ভেরিয়েবলের মান হলো ফিলিপ। আমি ইউজারকে অ্যানোনিমাস ফাংশনের মধ্যে ব্যবহার করব কি? ক্লোজার ব্যবহার করে। হ্যাঁ, অর্থাৎ এই প্যাটার্নের যদি দেখি, এটুকু তো আমার অ্যানোনিমাস, এই ইউজ ছাড়া এইটুকু যে কি আমরা অ্যানোনিমাস দেখছি, ল্যামডা দিয়ে আমরা ব্যবহার করছি, তাই না? যে গ্রিটিংসকে আমরা কল করলে পেয়ে যাব। তো এক্ষেত্রে কি গ্রিটিং আমরা কল করছি, কিন্তু আমরা এক্সটার্নাল আর কোন একটা আউটসাইডের আর কোন একটা ভেরিয়েবলে ভ্যালু আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি হ্যাঁ হ্যালো 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 ফিলিপ, রেজাল্ট হবে হলো হ্যালো ফিলিপ। কিন্তু আমরা ইয়ে কোথায় থেকে ব্যবহার করছি? এক্সটার্নাল অ্যানোনিমাস ফাংশনের বাহিরের কোনো ভেরিয়েবলকে যদি অ্যানোনিমাস ফাংশনের ভিতরে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এই টেকনিক যেটা আমরা ইউজ করছি সেটা। আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম যে এটা কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ব্যবহার এটা। এইটা কখনো দেখছেন এই জিনিসটা? কোথায় বলেন? কোথায় দেখছেন? লারাভেলে দেখেন নাই, তাই তো? আপনি তো দেখছেন। আচ্ছা, রাউটটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ, আপনারা আমাদের চলে যান, সমস্যা নেই। আজকে সেশন এই পর্যন্তই। বাট রিয়েল লাইফে অ্যানোনিমাস ফাংশনের গুরুত্বটা কতটা সেটা কিন্তু আপনার লেটেস্ট এই ফ্রেমওয়ার্ক লারাভেলে দেখলে আমরা পাবো, রাইট? আচ্ছা,
আচ্ছা ওকে, এইটার সম্পর্কে আরেকটু বিস্তারিত দেওয়া আছে এই ইয়েতে আর কি, এই লিংকে আছে। ওকে, আমি এটা শেয়ার করে দিব, এটা আমি দিয়ে দিব আর আমি ইয়েতে শেয়ার করে দিব, হ্যাঁ দিলাম। তাহলে আজকে সামারি যদি টানি তাহলে কি হচ্ছে, আজকে আমরা দেখলাম যে ফাংশন কত প্রকার, মানে কত রকমের ফাংশন আমরা ডিফাইন করতে পারি, সেক্ষেত্রে ইউজার ডিফাইন ফাংশন কিরকম, ফাংশনে আর্গুমেন্টাল ফাংশন কিরকম, রেফারেন্স গুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, বিল্ডিং ফাংশন গুলো যদিও দেখাই নাই, আপনারা একটু স্টাডি করে নিয়ে। আর আমরা যেটা দেখেছি সেটা হলো যে আপনার অ্যানোনিমাস ফাংশন বা ক্লোজার বা স্ট্যান্ডার্ড। ওকে, তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা ফাংশনস এর পরের পার্টগুলো দেখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।